গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, লীলা রয় ম্যাডামের ক্র্যাক ফুড এসআইয়ের প্র্যাকটিস সেটগুলোর পর্বে আবার তোমাদের স্বাগত জানাই। আজকের 35 নম্বর প্র্যাকটিস সেটটা করব, তার সঙ্গে কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব আরও করো, লাইক টেক দিও। ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে, একটি দেশের জাতীয় আয় হলো, ঠিক আছে, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম হচ্ছে কি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এইটাকে হচ্ছে দেশের হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলে। ঠিক আছে, এটা হচ্ছে থ্রু জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে মেজারমেন্ট করা হয় ন্যাশনাল ইনকামটা। ঠিক আছে, এই ন্যাশনাল ইনকাম আয়টা কি সরকারের বর্ধিত রাজস্ব? না না, রাজস্বের সঙ্গে কোনো যোগ নেই, মোট ফ্যাক্টর আয়ের যোগফল। হ্যাঁ, এটাই হবে উত্তর। দেশের জাতীয় আয় কি মোট ফ্যাক্টর আয়ের যোগফল। আচ্ছা, এই যে ফ্যাক্টর ইনকামগুলো কটা আছে? 4টা ফ্যাক্টর ইনকাম আছে। কি? ল্যান্ড, তারপরে ল্যান্ড যেটা থেকে রেন্ট পাওয়া যায়, ঠিক আছে, লেবার যাকে ওয়েজ দিতে হয়, ঠিক আছে, বা মজুরি দিতে হয়, তারপরে ক্যাপিটাল, তারপরে ক্যাপিটাল যেটা হচ্ছে হচ্ছে ক্যাপিটাল থেকে কি হয়, ইনকাম জেনারেট হয়, আর হচ্ছে অন্ত্রপ্রিনিয়রশিপ। ঠিক আছে, এটা থেকে হচ্ছে প্রফিট যে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কি 4 ফ্যাক্টর কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর হচ্ছে অন্ত্রপ্রিনিয়রশিপ। ঠিক আছে, আর এই যে ন্যাশনাল ইনকাম বললাম যখন মনে পড়লো, ন্যাশনাল ইনকাম কমিটি প্রথম সেট আপ হয়েছিল কততে? 49-এ, 1949 অবশ্যই। আর রিপোর্ট পাবলিশ করেছিল কততে? 1951-এ। ঠিক আছে, আচ্ছা, এই যে ন্যাশনাল ইনকামের যে ডেটাগুলো কালেক্ট করে কে? এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ঠিক আছে, আর এটা পাবলিশ করে কে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, আর এটা এই এন সিএসও আর এনএসএসও। ঠিক আছে, এই দুটো যোগ হয়ে গিয়েছিল কি? এনএসও। ঠিক আছে, আচ্ছা, ন্যাশনাল ইনকাম প্রথম হচ্ছে মানে মেজারমেন্ট করেছিল কে? 1867 সম্ভবত, 67-68-এ। এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, তখন কেবল প্রাইমারি ফ্যাক্টর বা যেটা হচ্ছে ওই যে কৃষির ওপরে করেছিল। তারপরে হচ্ছে ফার্স্ট সায়েন্টিফিক ভাবে করেছিলেন কে? 1931-এ হচ্ছে ডক্টর VKRV রাও। ঠিক আছে, তারপর হচ্ছে ন্যাশনাল ইনকাম কমিটি হলো, যেটা হচ্ছে PC মহলানবিসের আন্ডারে। ঠিক আছে, সেটাই হচ্ছে দেশের প্রথম অফিসিয়ালি মানে জাতীয় আয় হচ্ছে নির্ধারণ করা হলো আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কোশ্চেন, মুদ্রাস্ফীতির সময় রাজস্ব করকে কি করা উচিত বলেছে? আচ্ছা, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কখন হয়? যখন একটা কোনো জিনিসের জেনারেল প্রাইস লেভেল বাড়তে থাকে, মানে একটা পার্টিকুলার জিনিস নয়, মানে ওভারঅল একটা, আমি মার্কেটে যদি যাই, জেনারেল প্রাইস লেভেল বাড়তে থাকে ওভার দ্য ইয়ার, মানে এটা তো অ্যাকচুয়ালি ইনফ্লেশন তো হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসে হয়, মানে কাউন্টিং করা হয় তো একটা এক বছরে বা বছর, একটা ওভার দ্য ইয়ার, এই মানে কোনো জেনারেল প্রাইস লেভেল যখন বাড়তে থাকে সেটাই হচ্ছে ইনফ্লেশন। ঠিক আছে, এই ইনফ্লেশনের অনেকগুলো ভাগ আছে। ঠিক আছে, যেমন তোমার মানে হেডলাইন মেন যেটা আছে, হেডলাইন ইনফ্লেশন। ঠিক আছে, তারপরে কোর ইনফ্লেশন। হেডলাইনে কি মোটামুটি একটা নিউজের সমস্ত কিছু কভার করা হয় না, একটা হেডলাইন পড়ে একটা বোঝা যায় যে এই ভেতরে নিউজে কি আছে, কি ব্যাপারে বলা হয়েছে। সুতরাং সেরকমই হেডলাইন ইনফ্লেশনে কি করা হয়, সমস্ত কিছু ভোলাটাইল, মানে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফ্ল্যাকচুয়েট করে যা দামপত্র, ঠিক আছে, ভোলাটাইল, তারপরে নন ভোলাটাইল, এ সমস্ত ধরনের প্রোডাক্টকে কভার করে। আর কোর মানে একদম ভেতরের জিনিস, যেটাতে কোনো ভোলাটাইল জিনিসগুলো থাকবে না। ঠিক আছে, সেটা হচ্ছে কোর জিনিস, সেটা কোর ইনফ্লেশনগুলো, মানে ভোলাটাইল বলতে ধরো পেট্রোলিয়ামের দাম বাড়া কমা হয় প্রচুর, ফুড অ্যান্ড বেভারেজ, এগুলোর দাম বাড়া কমা খুব পরিমাণে হয়। ঠিক আছে,
সেগুলোকে বাদ দিলে হচ্ছে কোর ইনফ্লেশনটা পাওয়া যায়, আর সেগুলো সব ইনক্লুড করলে হেডলাইন ইনফ্লেশন। এবার মেন কোশ্চেনে আসি, কি বলেছে, মুদ্রাস্ফীতির সময় রাজস্ব করকে কী করা উচিত, বৃদ্ধি করা উচিত। ঠিক আছে, কারণ রাজস্ব কর বৃদ্ধি করলে কি হবে, রাজস্ব কর মানে যেটা হয়েছে ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স, এগুলো যদি বৃদ্ধি করা হয়, এগুলো কি সরকার মানে জনগণের হাত থেকে টাকাটা হচ্ছে সরকারের কাছে চলে আসবে, ফলে জনগণের হাতে কম পরিমাণ টাকা থাকবে, ফলে জনগণের পার্চেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কমে যাবে। ক্রয় ক্ষমতা কমে গেলে কি ডিমান্ড কমে যাবে, আর ডিমান্ড কমে যাওয়া মানে ধীরে ধীরে জিনিসপত্রের দাম কমতে থাকবে, মানে মুদ্রাস্ফীতিটা বা ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে। ঠিক আছে। আচ্ছা, ডিবেঞ্চার হোল্ডার, আচ্ছা একটি কোম্পানির ডিবেঞ্চার হোল্ডাররা হলেন কি, আচ্ছা এই যে ডিবেঞ্চার, তারপরে শেয়ার, এগুলো হচ্ছে না সব হচ্ছে ক্যাপিটাল মার্কেটের হচ্ছে মানে ফাংশন। আচ্ছা, মার্কেটের কথা যখন এলো বলি, এই যে যতগুলো হচ্ছে মানে মার্কেট আছে, মানে এই মার্কেটকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে, আর একটা মানি মার্কেট। ঠিক আছে, এই যে মানি মার্কেটটা বা মানি মার্কেটের হচ্ছে কি, এটা শর্ট টার্ম হচ্ছে, মানি মার্কেটটা হচ্ছে শর্ট টার্ম, মানে এটা এক বছরের মধ্যে খেল। আর এই যে ক্যাপিটাল মার্কেট, এটা হচ্ছে লং টার্ম, এখানে কাজকর্ম হয়। ঠিক আছে, এই ক্যাপিটাল মার্কেটের আবার দু ধরনের ভাগ আছে, একটা হচ্ছে ডেপ্ট ক্রিয়েটিং আর একটা নন ডেপ্ট ক্রিয়েটিং। ঠিক আছে, মানে ডেপ্ট ক্রিয়েটিং মানে কি, মানে কোম্পানি কোনো জায়গা থেকে লোন নিচ্ছে, ঠিক আছে, মানে সে কি ঋণী হয়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি ডেপ্ট ক্রিয়েট হলো, সেটা হচ্ছে ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল মার্কেট। আর নন ডেপ্ট ক্রিয়েটিং ক্যাপিটাল মার্কেট কোনটা, ধরো কোম্পানি তার শেয়ার কিছু বেচে দিল, ঠিক আছে, সেক্ষেত্রে কোম্পানির কাছে টাকা এলো, কিন্তু তার জন্য তো সে ঋণী হয়ে গেল না, তার কাছে ক্যাপিটাল এলো, সুতরাং সেটা নন ডেপ্ট ক্রিয়েটিং। তাহলে কি, এই যে শেয়ার, ঠিক আছে, এই যে শেয়ার কোম্পানি যখন শেয়ার বিক্রি করে সেটা নন ডেপ্ট ক্রিয়েটিং, কিন্তু কোম্পানি এই যে ডিভেঞ্চার, বন্ড, এগুলো যখন ইস্যু করে তখন সেটা ডেপ্ট ক্রিয়েটিং, কারণ এই বন্ডের দ্বারা কি কোম্পানি হচ্ছে ঋণ নিচ্ছে মার্কেট থেকে, এই ডিভেঞ্চারও সেম, ডিভেঞ্চার দিয়েও মার্কেট থেকে ঋণ নিচ্ছে। ঠিক আছে, তাহলে কি ডিভেঞ্চার হোল্ডাররা কি, ডিভেঞ্চার হোল্ডাররা জেনারেলি ওই কোম্পানিটাকে কি দিচ্ছে, লোন দিচ্ছে। লোন দিচ্ছে মানে কি, তাহলে ওই মানে ওই ডিবেঞ্চার হোল্ডাররা যারা, তারা হচ্ছে ক্রেডিটর, ওই কোম্পানির ক্রেডিটর, আর ওই কোম্পানিটা সে নিজেই হচ্ছে ডেপ্টর বা ডেপ্ট নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, স্বয়ং অনুঘটক, যেগুলো স্বয়ং অনুঘটক সর্বদাই কি বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ উভয়, আর কোনোটাই নয়। স্বয়ং অনুঘটক কি, মানে ওটা ওখানেই প্রেজেন্ট আছে, কোনো একটা রিয়াকশানে ওখানেই প্রেজেন্ট আছে, দিয়ে ওখানেই কাজ করছে, মানে ওকে অ্যাডিশনালি মানে করা হচ্ছে না, মানে ইনফিউজ করা হচ্ছে না, এরকমই। ঠিক আছে, সেটাই স্বয়ং অনুঘটক। তাহলে ওই একটা জায়গায় অনুঘটকটা থাকছে, মানে প্রডিউস হচ্ছে, ওই জায়গাটা প্রডিউস হওয়ার পরে আবার ওই যে বিক্রিয়াটা চলছিল, ওই বিক্রিয়াটাকে হচ্ছে আবার হচ্ছে স্টিমুলেট করছে। ঠিক আছে, তো তাহলে কি ওই অনুঘটকটা কি ওইখানে তৈরি হয়েছে, মানে কি ওটা একটা বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, ওই ওই একটা ধরো A+B, A+B, ঠিক আছে, এইখানে C+D তৈরি হয়েছে, এর মধ্যে ডিটা হচ্ছে ধরো অনুঘটক, তাহলে কি ডিটা বিক্রিয়াজাত পদার্থ, এটাই আবার এই পুরো বিক্রিয়াটাকে এই সবাইকে আবার হচ্ছে স্টিমুলেট করে আবার বিক্রিয়া করবে, মানে কি স্বয়ং অনুঘটক হিসেবে কাজ করলো, একে তো আর বাইরে থেকে ইনভিউজ করতে হলো না, তাহলে এটাই স্বয়ং অনুঘটক। তাহলে এটা কি অ্যাকচুয়ালি কি হলো, এই স্বয়ং অনুঘটকটা কি একটা বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা, নেফ্রনের অন্তর্গত ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যস্থ রক্তজালক গুচ্ছকে কি বলে। আচ্ছা, এই ম্যালপিজিয়ান নালিকা যে আছে, এই ম্যালপিজিয়ান নালিকা নেফ্রনের অন্তরে, নেফ্রন কি কিডনির গঠনগত আর বিক্রিয়া গঠনগত একক। ঠিক আছে, গঠনগত আর কার্যগত একক। এই যে ম্যালপিজিয়ান নালিকা, এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে এই এরকম তো ব্যাপারটা, এইখানে গুচ্ছাকারে থাকে, এখানে ব্লাড, এখানে ব্লাড আসে, ঠিক আছে, আবার ব্লাড বেরিয়ে যায়। সো এই যে এই যে গুচ্ছাকার অংশটা, এই গুচ্ছাকার অংশটাকে রক্তগুচ্ছকে গুলোকে কি বলে, রক্তগুচ্ছগুলোকে বলে গ্লোমেরুলাস, গুচ্ছাকারে থাকে গ্লোমেরুলাস। আর এই যে কাপ লাইক স্ট্রাকচারটা, ঠিক আছে, এটাকে বলা হয় বোমান ক্যাপসুল, এই যে বোমান ক্যাপসুল, এই কাপ লাইক স্ট্রাকচারটাকে বলা হয়। আচ্ছা, হেনরির লুপ কোনটা, এরকম হলো তো, এ গুচ্ছাকার দিয়ে বেরিয়ে এলো, দিয়ে এইখানে না ইউ আকৃতির হয়ে, এই যে ইউ আকৃতির অংশটা,
ঠিক আছে, এটাই হচ্ছে হেনরি লুপ। ঠিক আছে, এর যে এই নিচের দিকে নামছে এটাকে বলে পিসিটি, আর এটা হচ্ছে ডিসিটি। ডিসিটি একটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবস, আর এটা হচ্ছে ডিসিটিটা ঠিক মনে নেই, এটা ডিসিটি। ঠিক আছে, যেটাকে আচ্ছা ডিসেন্ডেন্ট কনভলিউটেড টিউব। ঠিক আছে, ভারতের আর্থিক বছর কবে শুরু হয়? আমরা তো সবাই মোটামুটি বাজারে শুনতে পাই যে এই মার্চ মাস আসছে, এই মার্চ রাস চলছে, এই যে মার্চ মাসে মার্চ নিয়ে একটা চলে, তাহলে কি মার্চ মাস একটা ইয়ার এন্ডিং হয়, তাহলে মার্চের পরে যেটা মার্চ এপ্রিল, তাহলে আমাদের আর্থিক বছর শুরু হয় কবে থেকে? এপ্রিল থেকে। ঠিক আছে, আচ্ছা কেরালায় মোপলা বিদ্রোহ সময় ভারতের ভাইসরয় কে ছিল? কেরালায় মোবলা বিদ্রোহ কবে হয়েছিল? 1921-এ। এটা একটা কি কৃষক বিদ্রোহ। এই মোবলা বিদ্রোহতে কিন্তু গান্ধীজি গিয়েছিল যোগদান করতে, আর এই সময় এনসিএম চলছিল, মানে নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, আচ্ছা নন কোঅপারেশন মুভমেন্ট চালু হয়েছিল কার সময়? চালু হয়েছিল তো 1920-তে, 1 আগস্ট, মানে তখন ছিল চেমসফোর্ড। আর 1921 থেকে হচ্ছে আমাদের তো হচ্ছে কার রিডিংয়ের টাইমকাল চালু হচ্ছে, তাহলে এই মোবলা বিদ্রোহ 1921-এ হয়েছিল কার সময়? রিডিমের সময়, লর্ড রিডিংয়ের সময়। ঠিক আছে, আচ্ছা চেমসফোর্ডে মনে পড়লো 1919-এর হচ্ছে মন্টেগু চেমসফোর্ড। ঠিক আছে, আর এই লর্ড রিডিং এনসিএমটা হচ্ছে চালু হয়েছিল এই চেমসফোর্ডের সময়, আর শেষ হয়েছিল লর্ড রিডিংয়ের সময়। এই যে আরউইন আরউইন হচ্ছে 5 মার্চ 1931, কি গান্ধী আরউইন প্যাক। ঠিক আছে, যেটাই হচ্ছে এরপরে হচ্ছে সেকেন্ড আরটিসি মানে রাউন্ড টেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করেছিল। কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি, মদন মোহন মালব্য আর সরোজিনী নাইডু গিয়েছিলেন। ঠিক আছে, তারপরে এই উইলিংডন হচ্ছে তোমার এই আরউইনের পরে, আরউইন হচ্ছে 1931 পর্যন্ত আরউইন হচ্ছে প্যাক করে, মানে আরউইন প্যাকের পরে গান্ধীজি হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিলের বৈঠক চলে যাবে। কিন্তু এই সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক আর থার্ড রাউন্ড টেবিল বৈঠক এই দুটো হয়েছিল উইলিংডনের সময়। উইলিংডন কত থেকে? 1931 থেকে 1936 পর্যন্ত। আচ্ছা চেমসফোর্ড হচ্ছে 1916 থেকে 21 পর্যন্ত। ঠিক আছে, লর্ড রিডিং হচ্ছে 21 থেকে 26 পর্যন্ত। ঠিক আছে, আরউইনটা হচ্ছে 26 থেকে হচ্ছে 31 পর্যন্ত। আচ্ছা 8 দাগের কোশ্চেন, নারকেল মালার অন্তর্ধূম পাতনে কি পাওয়া যায়? নারকেল মালার অন্তর্ধূম পাতনে শর্করা অঙ্গার পাওয়া যায়। গ্রাফাইট হচ্ছে পেন্সিলের নিব তৈরি করতে, মানে ওটা তৈরি করতে লাগে। আচ্ছা গ্রাফাইট হচ্ছে তাপ আর তড়িতে সুপরিবাহী। ঠিক আছে, কাঠ কয়লা হচ্ছে কোনো জায়গার হচ্ছে পিউরিফাই, মানে ওয়াটার পিউরিফায়ার হিসাবে অনেক সময় ইউজ করা হয়। সরকার 9 দাগের কোশ্চেন, সরকারিয়া কমিশন নিচের কোনটির সাথে যুক্ত? সরকারিয়া কমিশন 1983। ঠিক আছে, এটা হচ্ছে কিসের সাথে যুক্ত? সিএসআর, সেন্ট্রাল স্টেট রিলেশন, অপশান বি উত্তর। ঠিক আছে, এই সরকারিয়া কমিশনের হচ্ছে রেকমেন্ডেশনে কি সেটা হয়েছিল? সরকারি কমিশনের রেকমেন্ডেশনে সেটা হয়েছিল ইন্টারস্টেট কাউন্সিল 1990-তে যেটা হয়েছিল। আচ্ছা পুঞ্চি কমিশন সেন্ট্রাল স্টেট রিলেশনের উপর আরও একটা আছে পুঞ্চি কমিশন, সেটা হচ্ছে 2007-এ। ঠিক আছে, আচ্ছা নির্বাচন সংস্কার বা ইলেকটোরাল রিফর্মস, এই ইলেকটোরাল রিফর্মসের জনক কে? টি.এস. শাসেন। ঠিক আছে, এই টি.এস. শাসেনের রিসেন্ট একটা বই বেরিয়েছে 2023-এ, সেটা হচ্ছে কি ওই যে ব্রোকেন গ্লাস বা এরকম কিছু একটা নামটা হবে। টি.এস. শাসেনের বই একটা বেরিয়েছে, দেখে নেবে তোমরা একটু। ঠিক আছে, আর ফিনান্সিয়াল রিফর্মস তো অনেকবার হয়েছে, বিচার বিভাগীয় সংস্কার এগুলো। আচ্ছা 1 গ্রাম প্রোটিনের ক্যালোরি কত? আচ্ছা আমরা শক্তি কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, মানে কেসিএল ক্যালোরি কতটা পাওয়া যায়? আমরা শক্তি কোথা থেকে পাই? কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। আর ভিটামিন থেকে কি পাই? ভিটামিন থেকে কোনো মানে পাওয়া যায় না, মানে শক্তি পাওয়া যায় না, কিন্তু নিউট্রিশন ভ্যালু পাওয়া যায়, যেটা হচ্ছে বিভিন্ন উন্ড হিলিং টিলিং হিসাবে কাজ করে। ঠিক আছে, এই এতে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? প্রোটিন বলেছে, প্রোটিন থেকে হচ্ছে 4.1। ঠিক আছে, 4.1 পাওয়া যায়। আর কার্বোহাইড্রেট থেকে হচ্ছে পাওয়া যায় 4.3 মতো। প্রোটিন থেকে 4.1, আর ফ্যাট থেকে সব থেকে বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায়, সেটা হচ্ছে 9.1।
ঠিক আছে, 9.1 থেকে 9.3 পর্যন্ত এরকম থাকে। ঠিক আছে, তাহলে এই এই জন্য ফ্যাটে সব থেকে বেশি পরিমাণ শক্তি থাকে। আচ্ছা একটা জিনিস বলো, প্রোটিনেও বেশি শক্তি ভালো থাকে, এই জন্য লোক কি বলা হয় কি প্রোটিন কনজিউম করতে। ঠিক আছে, তারপরে ফ্যাটে তো অনেক পরিমাণ শক্তি থাকে, তাহলে তো লোক বেশি ফ্যাট খেতে পারতো, কিন্তু না, ফ্যাট খেলে হচ্ছে কোলেস্টেরল জমে যাবে, ফলে হার্ট ব্লক, তারপরে কিডনি ব্লক, এসব সমস্যা অনেক দেখা যাবে। কিন্তু কার্বোহাইড্রেটকে বেশি ইউজ করা হয় কেন? কার্বোহাইড্রেট তো শর্করা। ঠিক আছে, কারণ আমাদের মুখে যে স্যালাইভা থাকে, কার্বোহাইড্রেটের ডাইলিউশন সর্বপ্রথম তৈরি হয়। ঠিক আছে, কার্বোহাইড্রেট প্রথমে ভেঙে গ্লুকোজে পরিণত হয়, সেখান থেকে কি হয়, গ্লুকোজ থেকে আমরা জেনারেলি এনার্জিটা পাই, আর এটাই হচ্ছে প্রথমে মুখে বিক্রিয়া শুরু করছে। আর ফ্যাটে হচ্ছে এনার্জি বেশি আছে, কিন্তু ফ্যাটটা তো আমাদের এখানে হচ্ছে না, ফ্যাটটা হচ্ছে স্টোমাকে বা সরি লিভারে গিয়ে হচ্ছে পাচন পচন শুরু হচ্ছে, মানে ওটা কমসে কম 2-2.5 ঘন্টা পরেও শক্তিটা পাওয়া যাচ্ছে। কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য আমাকে কি কার্বোহাইড্রেট কনজিউম করতে হয়। এই জন্য দেখবে খেলোয়াড় টেলোয়াড় অ্যাথলেটিক্স আরও গ্লুকন্ডি খায়, কারণ গ্লুকন্ডি সরাসরি কার্বোহাইড্রেট যায়, বা হচ্ছে চকলেট, এই জন্য চকলেট খেতে বলে, কারণ চকলেটেও শর্করা থাকে, প্রথমে মুখে থাকাকালীনই ও ডাইলিউট হয়ে গিয়ে এনার্জি দিতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, স্বাভাবিক রক্ততঞ্চনের কত সময় লাগে? 3 থেকে 8 মিনিট। ঠিক আছে, রক্ততঞ্চনের জন্য কি ব্যবহার হয় ক্যালসিয়াম 2+, আর হচ্ছে ফাইব্রিনোজেন, এই সমস্ত প্রোটিনগুলো ব্যবহার হয়। এছাড়াও ক্যালসিয়াম হয়, ভিটামিন K রক্ততঞ্চনে ব্যবহার করা হয়। আচ্ছা বলো, এগুলো হচ্ছে দেহের বাইরে যদি রক্ত বেরোয়, রক্ততঞ্চনে আমাদের দরকার হচ্ছে, কিন্তু তাহলে দেহের ভেতরে তো রক্ত ফ্লো করছে অ্যাজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু, তাহলে সেখানে তো রক্ত জমছে না, নিশ্চয়ই কিছু একটা আছে যার জন্য রক্ত জমছে না। সেটা কি? সেটা হচ্ছে হেপারিন প্রোটিন। ঠিক আছে, এই হেপারিন প্রোটিনটা হচ্ছে রক্ত তঞ্চনে বাধা দেয় শরীরের ভেতরে, আর শরীরের বাইরে রক্ত তঞ্চনে সাহায্য করে হচ্ছে ভিটামিন K, ক্যালসিয়াম, ফাইব্রিনোজেন, এগুলো। আর হচ্ছে এই যে আমরা দেখি না যে কোন যে জোঁক যেটা লিচ, জোঁক যখন আমাদের যেখানে কাটে ওখানে রক্ত পড়তে থাকে, ঠিক আছে, বা জোঁক এত সহজে রক্ত টেনে নেয় কেন? ওই হিরুডিন নামে একটা আর্টিফিশিয়াল হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট বা রক্ততঞ্চন বিরোধী পদার্থ, সেটার নাম কি হিরুডিন, সেটা শরীরে ইনজেক্ট করে, ফলে ওইখানে রক্তটা একদম তরল হয়ে যায়, ও শাঁক করে একদম করে নেয়, কি বলে, শাক করে নেয়। ঠিক আছে, আচ্ছা এই রক্ত তঞ্চনের কথা মনে পড়লো, ব্লাড ব্যাংকে তো ব্লাড নিয়ে যায়, অনেক ওর সময় তার থাকে। এবার ওই ব্লাড ব্যাংকে যখন ব্লাড নিয়ে যায় কি ইউজ করে ওর সাথে দুটো জিনিস ইউজ করে, একটা ক্যালসিয়াম সাইট্রেট, আবার কোনো জায়গায় সোডিয়াম অক্সালেট, এই দুটো ব্যবহার করা হয় যাতে রক্তটা ঠিকঠাক থাকে। ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা হচ্ছে ক্ষমতার হচ্ছে কি ওয়াট। ঠিক আছে, আচ্ছা ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে mL²T⁻³ কোথায় আছে? এই যে mL²T⁻³, এই যে mL²T⁻³। আচ্ছা ধুনো কি? ধুনো এক প্রকারের রজন বা আঠা। ঠিক আছে, ধুনো এক প্রকারের রজন বা আঠা। আচ্ছা তরুক্ষীর বা ল্যাটেক্স, রবারের থেকে তরুক্ষীর পাওয়া যায়। ঠিক আছে, সে রবার হচ্ছে সব থেকে বেশি কোথায় হয়? মালাবার উপকূলে, কেরালাতে, ভারতে সব থেকে রাবার প্রোডাকশন হয়, ন্যাচারাল রাবার পাওয়া যায়। ঠিক আছে, আর ওয়ার্ল্ড ওয়াইড রাবার সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে থাইল্যান্ডে। ইনসুলিনের অভাবে কি হয়? ইনসুলিনের অভাবে হচ্ছে মধুমেহ হয়। ঠিক আছে, ও না, সব গলগণ্ড তো আয়োডিনের অভাবে হয়। ঠিক আছে, গলগণ্ড আয়োডিনের অভাবে হয়, আর মধুমেহটা হচ্ছে বা মধুমেহ বা ওটাকে কী বলে, ডায়াবেটিসটা হয় ইনসুলিনের অভাবে। এই ইনসুলিনটা কোথা থেকে হয়? আচ্ছা, আইল্যান্ডস অফ প্যানক্রিয়াসের অন্তর্গত একটা হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স আছে। ঠিক আছে, একটা আইলেটস আছে, এই আইলেটসগুলো আবিষ্কার করেছিলেন ল্যাঙ্গারহান্স, এই জন্য এর নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। এখানে আলফা, বিটা আর গামা, এই 3 ধরনের সেল পাওয়া যায়। আলফা কী করে? গ্লুকাগন তৈরি করে, উম, এ হ্যাঁ, আর বিটা হচ্ছে ইনসুলিন, আর
গামা সেলটা কী করে, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিনে করে। ঠিক আছে। ভারতের মাথাপিছু আয় কম হওয়ার কারণ কি? মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকামের সূত্র কি? টোটাল জিডিপি বাই টোটাল পপুলেশন। ঠিক আছে, তাহলে টোটাল পপুলেশনটা যদি এই টোটাল পপুলেশন যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, জিডিপি কনস্ট্যান্ট থাকলেও পার ক্যাপিটা ইনকাম কমবে, বা জিডিপিও যদি কমে পপুলেশন থাকলেও তখন পার ক্যাপিটা ইনকাম কমবে। কিন্তু ভারতের কি, ভারত এখন মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কত ভারতের কত ওই কাছাকাছি হচ্ছে 17.7% মতো ভারতের জনসংখ্যা, এটা 2011 পর্যন্ত সেন্সাস অনুযায়ী। ঠিক আছে, তাহলে কি ভারতের মাথাপিছু হচ্ছে আয় কম হওয়ার কারণ কি? জনসংখ্যা বৃদ্ধি, এটা তো হবে। গ্রামীণ জনবসতি না, গ্রামীণ শহরে এরকম কোনো নেই। ঠিক আছে, মূল্য বৃদ্ধি না, এগুলো না, ওই জনসংখ্যা বৃদ্ধির কারণ। সকল নাগরিকদের কথা বলা এবং মত প্রকাশের অধিকার সংবিধানের কোন নম্বর ধারায় আছে? মানে ওই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এটা কততে আছে? আর্টিকেল 90-তে। আচ্ছা, 90-তে আরও আছে এই যে টেলিফোনিক এক্সপ্রেশন বা ব্রডকাস্টিং, এগুলো আছে 19A-তে। আচ্ছা, কোশ্চেন অনেক সময় দেয় এই যে ব্রডকাস্টিং বা এই যে টেলিভিশনে যে বিভিন্ন ব্রডকাস্টিংয়ের মানে এই যে স্বাধীনতা, এটা কি কনস্টিটিউশনে হচ্ছে ইমপ্লিসিট ওয়েতে আছে? না, এটা হচ্ছে কনস্টিটিউশনে সেরকম বলা নেই, এটা এক্সপ্লিসিট ওয়েতে বলা আছে, মানে এটা বাই কনভেনশন এটাকে ধরা হয়, ব্যাপারটাকে বোঝা হয়। ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 19-এর আন্ডারে 6টা রাইটস আরও আছে। আর্টিকেল একে কি আছে? একে আছে হচ্ছে, হ্যাঁ, একে কি আছে, একেতে আছে মানে এই যে যেটাই আছে, এই যে কথা বলার মত প্রকাশের অধিকার, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। ঠিক আছে। বিতে কি আছে? বিতে হচ্ছে আমি কোনো জায়গায় হচ্ছে উইথাউট আর্ম, মানে কোনো আর্ম টার্ম না নিয়ে হচ্ছে করতে পারি, মানে মানে অ্যাসেম্বল হতে পারি বা জড়ো হতে পারি কোনো কিছু বিষয়ে, উইদাউট আর্ম জড়ো হতে পারি। সিতে কি বলেছে, এই যে আমরা অ্যাসেম্বল হলাম, তারপর আমরা যে কোনো জায়গায় অ্যাসোসিয়েশন সেট আপ করতে পারি। ঠিক আছে, তারপরে এটা সি হলো। ডিতে কি বলা হয়েছে? ভারতের আমরা যে কোনো জায়গায় ঘুরতে পারি, যাতায়াত করতে পারি নির্দ্বিধায়। তারপরে ইতে কি বলা হয়েছে? ভারতের যে কোনো জায়গায় আমরা থাকতে পারি, বসবাস করতে পারি। আগে 370 অনুযায়ী জম্মু কাশ্মীরে থাকা যেত না, কিন্তু এখন জম্মু কাশ্মীরে থাকা যায়। আবার উত্তর পূর্বের স্টেটগুলো যেমন মণিপুর, মিজোরাম, এগুলোতে না, মানে মানে এখানে থাকা বলতে কি পার্মানেন্ট রেসিডেন্সিপের কথা বলা হচ্ছে, এগুলো না এখানে ঠিকঠাক দিতে চাওয়া হয় না। ঠিক আছে, কারণ এখানে এই যে ট্রিবিয়ালদের হচ্ছে মানে কনজার্ভ করার জন্য এখানে হচ্ছে ঠিকঠাক দেয় না, তবুও ভারতে সব জায়গায় হচ্ছে মোটামুটি থাকা যায়, মানে রিসাইড করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে এফ হচ্ছে ফ্রিডম অফ প্রফেশন, আমি যে কোনো হচ্ছে প্রফেশন নিতে পারি। আর এইখানে হচ্ছে আরও একটা ছিল, তোমার রাইট টু প্রপার্টির টা ছিল, সেটা হচ্ছে কি তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে সি নম্বরে 19-এর সি যেটাতে আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এইটার আন্ডারেই কিন্তু ওই যে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হচ্ছে হয়েছিল, যেটা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট, যেটা কোঅপারেটিভ সোসাইটিকে ইনক্লুড করা হয়েছিল, সেটা এই 19-3-তেও আছে। আবার হচ্ছে 9 নম্বর পার্টের হচ্ছে বিতেও আছে। ঠিক আছে। আচ্ছা, 22 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। ঠিক আছে, এই যে হঠাৎ হঠাৎ করে অ্যারেস্ট করে নিতে পারে পুলিশ, সে সমস্ত কিছু করতে পারবে না, বাট 22 নম্বর আর্টিকেল অনুযায়ী। আবার কি, এই যে একটা ডিটেনশন হয় না, মানে আগে থেকে কাউকে পুলিশ তুলে নিয়ে গেল। ঠিক আছে, এটা ডিটেনশন দু ধরনের হয়, একটা প্রিভেন্টিভ ডিটেনশন আর একটা পিউনিটিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি, পুলিশের মনে হলো তুমি খারাপ কিছু করতে পারো, এই জন্য তোমাকে আগে থেকে তুলে নিয়ে চলে গেল। মনে হয় না অনেক সময় ভোটের সময় অনেকে অনেক কিছু করে টরে, খারাপ কাজ টাজ করে। ঠিক আছে, তাদের পুলিশ রেকর্ড থাকে, পুলিশ এই জন্য ভোটের আগে অনেক সময় চাইলে ওদেরকে তুলে নিতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। আর পিউনিটিভ ডিটেনশনটা কোনটা? তুমি কোনো ক্রাইম কমিট করেছো, ক্রাইম মানে সেরকম বলতে তুমি কোনো কিছু একটা কমিট করেছো খারাপ, সেটার জন্য পুলিশ তোমাকে নিয়ে গেল গ্রেপ্তার করে, সেটা হচ্ছে
পিউনিটিভ ডিটেনশন। ঠিক আছে, আর্টিকেল 25 হচ্ছে ফ্রিডম অফ রিলিজন। ঠিক আছে, আমি যে কোনো রিলিজন হচ্ছে প্রফেস করতে পারি, প্র্যাকটিস করতে পারি অ্যান্ড প্রপাগেট করতে পারি ত্রিপুলপি। ঠিক আছে, আর্টিকেল 16তে বলেছে ফ্রিডম অফ এমপ্লয়মেন্ট, মানে যে কোনো জায়গায় ফ্রিডম হচ্ছে, মানে ভারতীয় নাগরিকরা হচ্ছে মানে কি এমপ্লয়মেন্টের হচ্ছে ফ্রিডম আছে, এখানে ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর এই যে এইটার মনে পড়লো আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, তারপরে আর্টিকেল 29, আর্টিকেল 30, এগুলো অনলি ফর সিটিজেন। সেরকম আর্টিকেল 16, এই যে 19 আছে, তারপরে 15, 29, 30, এগুলো অনলি ফর সিটিজেন। আর বাদ বাকিগুলো সিটিজেন, নন সিটিজেন মানে অ্যালিয়ান সবার জন্যই আছে। আচ্ছা, আকবরের শেষকৃত্য কোন শেষকৃত্য বলছি, সরি, আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটা? আচ্ছা, আকবর হচ্ছে শেষ হচ্ছে 1601 চিতোর বলছি, আসিরগড় হচ্ছে ফোর্টটা হচ্ছে করেছিল, মানে ক্যাপচার করতে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই চিতোর আমরা পড়েছিলাম না, ওই একটা কবিতা পড়েছিলাম, চিতোর রানার পণ। ঠিক আছে, তাহলে চিতোরটা কি রাজস্থানের দিকে আছে, ওই রানাদের এলাকায়। ঠিক আছে, মানে ওখানকার মানে রানা টানা, মানে রাজস্থানী এলাকা তো। আচ্ছা, এই চিত্তরটা হচ্ছে ক্যাপচার করা হয়েছিল কবে? 1568-এ। ঠিক আছে, আচ্ছা, মেবারের ওই যে 1576-এ হলদিঘাটি যুদ্ধ হয়েছিল, মেবারের রানা হচ্ছে রানা প্রতাপ সিং, তার সঙ্গে ভার্সাস মান সিং আর আসফ ঝাঁ। মান সিং আর আসফ ঝাঁ হচ্ছে আকবরের থেকে মেবারের রানা প্রতাপের সাথে হচ্ছে যুদ্ধ করেছিল। ঠিক আছে, আর এই যে রানা প্রতাপ এটা কোশ্চেন দেয়, সিসোদিয়া বংশের হচ্ছে অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা, রায়গড় হচ্ছে 1674-এ হচ্ছে এই রায়গড় দুর্গে হচ্ছে শিবাজির করোনেশন হয়েছিল, আর 1680-তে হচ্ছে শিবাজি মারা গিয়েছিল। ঠিক আছে, আর কি আছে আর নেই, চলো। আচ্ছা, আকবরের হচ্ছে 1601-এ তো হচ্ছে হলো, মানে এই আসিরগড় দুর্গ মানে অধিকার করতে গিয়েছিল, আর 1605-এ আকবরের মৃত্যু হয়। আচ্ছা, সিরাজের কলকাতা আক্রমণ করলে, সিরাজ কলকাতা কবে আক্রমণ করেছিল? 1956-এ, ওই যে 23শে জুন হয়েছিল না, যে ওই যে আলীনগরের ওই অন্ধকূপ হত্যা, সেটাই অন্ধকূপ হত্যাকে বর্ণনা দিয়েছিল কি হলওয়েল। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে কলকাতা কুটির গভর্নর কে ছিল? কলকাতা কুটির গভর্নর ছিল ড্রেক। ঠিক আছে, আচ্ছা, সন্ডার্স হচ্ছে কি? এই সন্ডার্স হচ্ছে লালা লাজপত রায়ের ওপর 1928-এ লাঠিচার্জ করেছিল, সেই জন্য ভগৎ সিং আরও এই সন্ডার্সকে হত্যা করতে গিয়েছিল ডিসেম্বরে, মানে এই অক্টোবরে হচ্ছে লালা লাজপত রায়ের উপরে লাঠিচার্জ করে লালা লাজপত মারা যায়, আর ডিসেম্বরে হচ্ছে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এই সন্ডার্সকে হত্যা করতে যায়। আচ্ছা, ওয়াটসন অ্যান্ড ক্রিক কোষের সাথে যুক্ত? ডিএনএ আরএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার এসবের সঙ্গে যুক্ত ওয়াটসন ক্রিক। আচ্ছা, কি বলেছে, এক মিনিট। আচ্ছা, কি বলেছে, দুটি আধানের অন্তর্বর্তী দূরত্ব অর্ধেক হলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কি হবে? আচ্ছা, ক্রিয়াশীল বল সমান কি? Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দুটা আধান, আর এটা তাদের মধ্যবর্তী দূরত্ব কি বলেছে? অর্ধেক হবে, মানে হাফের স্কোয়ার হবে, মানে 1/4। ঠিক আছে, এই 1/4টা নিচে, তো এটা তো 4টা ওপরে উঠবে, মানে ওপরে 4 আসবে, ওপরে 4 মানে কি 4 গুণ হবে, তাহলে উত্তর কি হবে? অপশান ডি, 4 গুণ হবে। অম্লরাজ মানে যেটাই অ্যাকোয়ারিজিয়া, এগুলো হচ্ছে ওই যে মানে যেটা বর ধাতু, তোমার সোনার, রূপা, এগুলো মূল্যবান ধাতুগুলোকে করতে, মানে কি বলে, নিষ্কাশনের সময় ব্যবহার করা হয়, এগুলোকে অ্যাবজর্ব করতে ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে 3 ভাগ HCl আর 1 ভাগ এই যে হচ্ছে কোথায় আছে,
1 ভাগ HCl না, না, এই যে 3 ভাগ HCl আর 1 ভাগ NO3-র মিশ্রণকে অম্লরাজ বলে। আচ্ছা, HCl-কে বলে কি মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড। এটা আমাদের এতে পাকস্থলী বা স্টোমাকে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও হচ্ছে কি পিভিসি তৈরিতে এই যে ক্লোরিন আছে না, HCl, হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি তৈরিতে ইউজ করা হয়। তারপরে বিভিন্ন কসমেটিক্স তৈরিতে HCl ইউজ করা হয়। এইচ এন ও থ্রিটা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড। এই এইচ-NO3 হচ্ছে TNT বা ট্রাইনাইট্রোটলুইন তৈরিতে ইউজ করা হয়। তারপরে H2SO4, এটা ব্যাটারি শিল্পে, তারপরে ডাই বা রং শিল্পে, বার্নিশিং শিল্পে এগুলোতে ইউজ করা হয়। তারপরে হচ্ছে ফার্টিলাইজার হিসাবে অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে। আবার H2SO4 পেট্রোলিয়াম যেখানে খুঁজতে যাওয়া হয়, ঠিক আছে, সেসব ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আর এই যে H2SO4, HCl, না HClটা সরি, H2SO4, NO3, এইগুলোকে কি বলে হাইড্রা অ্যাসিড, ঠিক আছে। মানে এখানে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, ঠিক আছে। হাইড্রো হাইড্রা অ্যাসিড, না সরি ভুল বললাম বোধহয়। আচ্ছা, এগুলো বোধহয় অক্সি অ্যাসিড, আর হাইড্রা অ্যাসিডটা হচ্ছে এগুলো এগুলো অক্সি অ্যাসিড, আর হাইড্রা অ্যাসিড হচ্ছে এই যে HCl, HBr, এগুলোতে তো অক্সিজেন কন্টেন্ট নেই, শুধুমাত্র হাইড্রোজেন আছে, এগুলো হচ্ছে হাইড্রা অ্যাসিড। একবার তোমরা দেখে নেবে, আমার ঠিক মনে নেই, মানে গুলিয়ে গেছে তাহলে। আচ্ছা, হুমায়ুনের আমি কাল বলে দেবো নাহলে। আচ্ছা, হুমায়ুনের মৃত্যুর পর আকবর কোথায় মুঘল সম্রাট হিসাবে অভিষিক্ত হয়েছিলেন? হুমায়ুনের 1556-তে হুমায়ুন মৃত্যু হলো। আচ্ছা, হুমায়ুন হচ্ছে 30 থেকে 1540 পর্যন্ত হচ্ছে মানে কি বলে রাজত্ব করেছিলেন। এই 39-এ হচ্ছে চৌসার যুদ্ধ বা বিলগ্রিমের যুদ্ধ, চৌসার যুদ্ধ হয়েছিল 39-এ শেরশাহের সাথে। 40-এ হয়েছিল কি কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ, ঠিক আছে। এই কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন তো হেরে গেল, হেরে হচ্ছে অমরকোটে পালিয়ে গেল, ঠিক আছে। অমরকোটে এই যে এই অমরকোটে থাকাকালীন রানা ভিরাসালের হচ্ছে ঘরে হচ্ছে মানে ফোর্টে আকবরের জন্ম হয়েছিল, ঠিক আছে, কত 1542-এ। তারপরে 1545 পর্যন্ত হচ্ছে শের শাহ হচ্ছে শাসন করেছে। তারপর শের শাহের পর হচ্ছে তার ইলিয়াস শাহ তার ছেলে, তার ছেলে আবার সিকন্দর শাহ সুরি যে হচ্ছে শাসন করেছে, ঠিক আছে। এই সিকন্দর শাহ সুরিকে হচ্ছে সির হিন্দের যুদ্ধে হারিয়ে হচ্ছে হুমায়ুন আবার সিংহাসনে বসেছিল, সেটা কত 1555-তে। আর 1556-তে হচ্ছে হুমায়ুনের মৃত্যু হয়। হুমায়ুন যা মারা যায় তখন হচ্ছে আকবরকে রাজা ঘোষণা করা হয়, মাত্র 13 বছর বয়সে। সেটা কোথায়? এই যে কালানোর ফোর্টে হয়েছিল। সে সময় আকবরের কে ছিল বৈরাম খান, ঠিক আছে, আকবরের মানে অভিভাবক হিসাবে বৈরাম খান। এই বৈরাম খানকে ভকিল উপাধি দিয়েছিল হচ্ছে এই আকবর, ঠিক আছে। ভকিল হচ্ছে তখনকার সব থেকে ভালো হচ্ছে সব থেকে বড় পদ, ঠিক আছে। এই ভকিল পদটা হচ্ছে অ্যাবলিশ করেছিল কে? সম্ভবত শাহজাহান, ঠিক আছে। তারপরে নেক্সট ছিল হচ্ছে উজির বা যে ফিনান্স মিনিস্টার, তার মানে উজির বা প্রধানমন্ত্রী, তার হচ্ছে নেক্সট পদমর্যাদা ছিল, ঠিক আছে। এই ভকিল পদটা উঠে যাওয়ার পর উজিরই মেন ক্ষমতার অধিকারী হয়। আচ্ছা, এই আগ্রাতে হচ্ছে কি হয়েছিল, আগ্রার কাছে সিকান্দ্রাতে হচ্ছে আকবরের হচ্ছে সমাধি আছে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে হচ্ছে জল সমের একক। আচ্ছা, জল সমের একক হচ্ছে কি? জল সমের একক হচ্ছে কিলোগ্রাম আর গ্রাম। আচ্ছা, সিজিএস বলেছি, সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম, আর এটা যদি এমকেএস বা এসআই পদ্ধতি বলতো তখন হচ্ছে কিলোগ্রাম হতো। আচ্ছা, সংবিধানের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় কোনটা? বিচার বিভাগীয় স্বাধীনতা, মানে ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, হ্যাঁ আছে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ফেডারেল, হ্যাঁ ফেডারেল গভর্নমেন্ট, হ্যাঁ ফেডারেল গভর্নমেন্ট হবে। ফেডারেল তো মানে ফেডারেল গভর্নমেন্ট হবে, তবে এরকম সংবিধানের লিখা নেই পার্টিকুলার হইতে, কিন্তু ফেডারেল গভর্নমেন্ট। আচ্ছা, সাংসদীয়, হ্যাঁ পার্লামেন্টারি
ফর্ম অফ গভর্নমেন্ট ভারতে দেখা যায় যেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটার মেন ফেডারেল হচ্ছে সিস্টেমটা নেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ, কিন্তু ভারতের যে ফেডারেল স্ট্রাকচারটা, ঠিক আছে, সেটা কিন্তু কানাডার স্ট্রাকচার, ঠিক আছে। আর এই যে বিচার বিভাগীয় স্বাধীনতা, এটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর আচ্ছা, যেটা কোশ্চেন কোনটা স্বাধীন বৈশিষ্ট্য নয়, তাহলে বৈশিষ্ট্য তো এটাই বৈশিষ্ট্য নয়, একদলীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে। ভারতে তো বহু দল দেখা যায়, ন্যাশনাল পার্টি অনেকগুলো আছে, 6টা বোধ হয়। রিসেন্ট ন্যাশনাল পার্টি কে পেয়েছে? আপ, মানে ওই যে ঝাঁটা, ঠিক আছে। আচ্ছা, মাত্রাহীন মানে কোনো মাত্রা নেই অথচ একক আছে, এমন একটা রাশি কি? মাত্রা, কার্যের তো মাত্রা আছে, আয়তনেরও মাত্রা আছে, কম্পাঙ্ক এন সমান কি 1/t মানে সেকেন্ড, তারও মাত্রা আছে। কোণের হচ্ছে কোনো মাত্রা নেই, অথচ কি একক আছে। একক কোণের কি দুটো, একটা হচ্ছে প্লেন কোণ আর একটা হচ্ছে সলিড কোণ, ঠিক আছে। একটা হচ্ছে স্টেরেডিয়ান আর একটা রেডিয়ান। প্লেন অ্যাঙ্গেলটা হচ্ছে কি রেডিয়ান, আর এই যে সলিড কোণ যেটা হচ্ছে স্টেরেডিয়ান। তাহলে কি একক আছে অথচ মাত্রা নেই, কোণের কোনো মাত্রা নেই। আচ্ছা, মারমাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? মারমাগাঁও কোথায়? গোয়াতে। মারমাগাঁওটা গোয়াতে। গোয়াতে মান্ধবী নদী কাছাকাছি আছে, ঠিক আছে। আচ্ছা, কর্ণাটকে আছে নিউ ম্যাঙ্গালোর। তারপরে অন্ধ্রপ্রদেশে হচ্ছে বিশাখাপত্তনম, ভারতের মোস্ট ডিপেস্ট পোর্ট। এই বিশাখাপত্তনমকে কি ডলফিন নোচ বলা হয়। এটা হচ্ছে পূর্ব ভারতের একমাত্র হচ্ছে আর্টিফিশিয়াল হচ্ছে পোর্ট, ঠিক আছে। গুজরাটে অনেক আছে, কান্ডালা, তারপরে ওখলা, তারপরে আলাং যেখানে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি আছে, তারপরে ওখলা এখানে হচ্ছে কি করা হয়, মৎস্য করা হয়। তারপরে এছাড়াও জামনগর আছে, জামনগর পোর্ট যেখানে ওয়েল কনসাইনমেন্ট রিসিভ করা হয়। জামনগর সব থেকে বড় ওয়েল রিফাইনারি ভারতের, তবে এটা হচ্ছে তোমার কি রিলায়েন্সের আন্ডারে, মানে এটা প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং। আর ইন মানে সব থেকে বড় হচ্ছে এ মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং হচ্ছে অয়েল রিফাইনারি আছে কয়ালিতে, সেটাও হচ্ছে গুজরাটে, ঠিক আছে। গুজরাটের কান্ডালা হচ্ছে সেচ বা স্পেশাল ইকোনমিক জোনের আন্ডারের পড়ে, এটা শুল্কমুক্ত বন্দর, ঠিক আছে। এই কান্দালা হচ্ছে 1965-এ সেচ হয়েছিল। আচ্ছা, কোন গ্রন্থি থেকে এসিটিএইচ মানে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন এটা হচ্ছে নিঃসৃত হয়? এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে, ঠিক আছে। পিটুইটারি গ্রন্থি থেকে আরও আরও অনেক কিছু হয়, যেমন এই যে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়, ঠিক আছে। যেটা হচ্ছে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়, যেটা T3 আর T4, তার মধ্যে T4কে বলে থাইরক্সিন। এর অভাবে কি গলগণ্ড হয়, T3 আর T4, এই T4 এর অভাবে গলগণ্ড হয়। আচ্ছা, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? থাইমাস। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে এটা হচ্ছে থাইমাস, এখান থেকে হচ্ছে থাইমোসিন নামে হরমোন ক্ষরিত হয়, যেটা হচ্ছে কি হয়, টি লিম্ফোসাইট গঠনে সহায়তা করে। এই এই থাইমাস গ্ল্যান্ডটা হচ্ছে বাচ্চাদের খুব অ্যাক্টিভ, যত বয়স বাড়তে থাকে এটার হচ্ছে কমতে থাকে, ঠিক আছে। আর টি লিম্ফোসাইট কি মানে কি বলে, টি লিম্ফোসাইটটা হচ্ছে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে এই যে থাইরয়েডের অভাবে কি হয়? থাইরয়েডের অভাবে গলগণ্ড হয়। তারপরে এই জন্য এই যে পাহাড়ি লোকেদের কি গলগণ্ড হয়, কারণ তাদের নুনে আয়োডিনের অভাব থাকে। তারপরে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে, অগ্নাশয় একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। মানে এটা এন্ডোক্রাইলিন আর এক্সোক্রাইলিন দুটো হিসেবে কাজ করে। আচ্ছা, এন্ডোক্রাইলিন মানে কি, যেখান থেকে হরমোন নিঃসৃত হয়, মানে যেটা ডাক্টলেস গ্ল্যান্ড। আর এক্সোক্রাইলিন মানে কি, যেটা শরীরের বাইরে, মানে সরাসরি রক্তে তার পদার্থগুলো ইনফিউজ না করে বাইরে বের করে দেয়, যেমন কি সিবেসিয়াস গ্রন্থি, মানে যেটা দেহ লোমকূপে থাকে, ঘাম টাম নিঃসৃত হয়।
ঠিক আছে। এই আচ্ছা, যেটা বলছিলাম আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের আলফা বিটা গামা, যেটা বললাম আলফা আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে হচ্ছে ইনসুলিন, আর গামা থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন মানে বেরোয়। আচ্ছা, কুলীন কুল সর্বস্ব এই নাটকের রচয়িতাকে, কুলীন কুল কুল সর্বস্ব নাটকটির রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। ঠিক আছে। আচ্ছা, এই দ্বারকানাথ বিদ্যাভূষণের কথা মনে পড়লো। ফিফটিন সরি 15 না, 1858 1858 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সোমপ্রকাশ পত্রিকা ছিল, তার হচ্ছে মেন হচ্ছে ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ। আচ্ছা, অক্ষয় কুমার দত্ত হচ্ছে, অক্ষয় কুমার দত্ত হচ্ছে তত্ত্ববোধিনী সভা যে গঠন হয়েছিল না 1839 তত্ত্ববোধিনী সভা গঠন হয়েছিল। তার হচ্ছে একটা পত্রিকা ছিল হচ্ছে তত্ত্বরঞ্জিনী, তত্ত্বরঞ্জিনী বা তত্ত্ববোধিনী পত্রিকা, সেটা 1843-তে হয়েছিল। তার হচ্ছে মেন ছিল হচ্ছে অক্ষয় কুমার দত্ত। ঠিক আছে। কালীপ্রসন্ন সিংহের হচ্ছে হুতুম প্যাঁচা নকশা। আচ্ছা, আলুর ব্লাইট ভাইরাস কীরকম? এটা দন্দাকার ভাইরাস। ঠিক আছে। আলুতে আরও অনেক কিছু রোগ হয়, যেমন উইল্ট রোগ হয়, উইল্ট। ঠিক আছে, উইল্ট। তারপরে আচ্ছা, বিভিন্ন ভাইরাস হচ্ছে রোগ টোগ আরও বিভিন্ন সবজির হয়, যেমন রেড রড ডিজিজ হয় একটা, সেটা সুগার কেনের। টিক্কা ডিজিজ হয় হচ্ছে গ্রাউন্ডনাটের। তারপরে কার্নাল বান্ট হয় হুইটের বা গমের। আচ্ছা, এই যে নদী তীরের নতুন পলিমাটি গঠিত এলাকা হলো কি? আচ্ছা, এই ধরো নদী বেয়ে যাচ্ছে। ঠিক আছে। নদী কি করে, তার গতিপথের চারপাশে এই যে বয়ে আনা পলি মাটি এগুলো জমতে থাকে। ঠিক আছে। নদী জমলো। ঠিক আছে। নদী হয়ে এইটা পরপর কি, এইটা নদীর উপকূলের কাছে কি নবীন পলিমাটি, আর যত উপকূল থেকে দূরে যেতে থাকবো কি প্রাচীন পলিমাটি। এই যে প্রাচীন পলিমাটিগুলোকে হচ্ছে বলা হয় ভাঙ্গর, আর হচ্ছে কাছের পলিমাটিগুলোকে বলা হয় খাদা। ঠিক আছে। তাহলে কি নদীর তীরের নতুন পলিমাটি কি নবীন পলিমাটি, তাই এটা খাদার। ঠিক আছে। এটাকে খাদার। আর ভাঙরটা পুরনো পলিমাটি। আচ্ছা, এই অ্যালুভিয়াল সয়েলে পটাশ প্রচুর পরিমাণে থাকে। এই যে পলিমাটি বা অ্যালুভিয়াল সয়েল ভারতে সব থেকে বেশি 46% দেখা পাওয়া যায়, এইখানে ভারতে বেশি চাষবাস হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে নতুন পলিমাটি আর পুরাতন পলিমাটি এগুলো পাঞ্জাবে খাদার, বেট বেট আর ধায়া এইসব নামে পরিচিত, ধায়া নামে পরিচিত। কন্নড় ভাষাগোষ্ঠীর লোক কোথায় দেখা যায়? কন্নড়টা কর্ণাটকে দেখা যায়, তামিলনাড়ুতে তামিল দেখা যায়, অন্ধ্রপ্রদেশে হচ্ছে আহ, তেলে তেলে তেলেগু, গুজরাটে হচ্ছে গুজরাটি, সিন্ধি এইগুলো, গোয়াতে কোঙ্কনি, এইসব ভাষাগুলো দেখা যায়। আচ্ছা, এই কন্নড় ভাষা হচ্ছে, কন্নড় কিন্তু একটা ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কটা আছে? ছটা। হচ্ছে কন্নড়টা হচ্ছে 2008-এ হচ্ছে প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা পেয়েছিল। আচ্ছা, প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের দরজা পেয়েছিল 2005-এ, 2005 বলছি, সরি 2004-এ হচ্ছে এই যে তামিল পেয়েছিল। তারপরে 2005-এ পেয়েছিল সংস্কৃত। আর 2008-এ পেয়েছিল কন্নড়, আর এই যে তেলেগু, কন্নড় আর তেলেগু পেয়েছিল 2008-এ। তারপরে 2013-তে পেয়েছিল মালয়ালম, যেটা মালয়ালম কোথাকার ভাষা? কেরালার ভাষা। তারপরে 2014-তে পেয়েছিল উড়িয়া, লেটেস্ট হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পেয়েছিল। তাহলে টোটাল 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, ডিএনএ ডাবল হেলিক্স গঠন কে আবিষ্কার করেছিলেন? ওয়াটসন অ্যান্ড ক্রিক। ঠিক আছে। রবার্ট ব্রাউন হচ্ছে প্রথম কি নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। ঠিক আছে। আর রবার্ট হুক হচ্ছে সেল আবিষ্কার করেছিল, ডেড সেল। আর লিওয়েন হক প্রথম মানে প্রথম আণুবীক্ষণিকভাবে সেল আবিষ্কার করেছিল। ডক্টর খোরানা হচ্ছে জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তারপরে ভারতের মরুভূমির প্রধান নদী কি? ভারতের মরুভূমির প্রধান নদী হচ্ছে লুনি। এটা হচ্ছে ওই যে পুষ্কর লেক থেকে তৈরি হয়েছে, আরাবল্লী পর্বতের পুষ্কর লেক থেকে তৈরি হয়ে কচ্ছের রনে গিয়ে পড়েছে। এটা হচ্ছে ইনল্যান্ড রিভার বা অন্তর্বাহিনী নদী। আচ্ছা, বানস কার উপনদী? বানস হচ্ছে চম্বলের উপনদী। চম্বলও এই রাজস্থান দিয়ে আরও গেছে। চম্বল আবার কার উপনদী? চম্বল হচ্ছে কেন, বেতয়া, চম্বল এগুলো সব যমুনার উপনদী। ঠিক আছে। চম্বল হচ্ছে
চম্বলটা হচ্ছে ইটাওয়ারের কাছে যমুনার সঙ্গে গিয়ে মিশেছে। আচ্ছা, এই বানস, বানস কথার অর্থ বান আস, মানে বনের আশা। ঠিক আছে। আর নর্মদা, নর্মদা হচ্ছে এই পশ্চিম বাহিনীর যে নদীগুলো আছে তাদের মধ্যে সব থেকে বড়। ঠিক আছে। পশ্চিম বাহিনীর নদীগুলো কি কি? এই নর্মদার হচ্ছে এই কত, 13-12। ঠিক আছে। নর্মদার লেন্থ 13-12। নর্মদায় অনেকগুলো ড্যাম আছে, যেমন রানীপুর ড্যাম, সর্দার সরোবর ড্যাম যেটা গুজরাটে আছে, মোস্ট কন্ট্রোভার্সিয়াল ড্যাম, যার জন্য মেধা পাটেকর হচ্ছে এই আন্দোলন করেছিল। তারপরে এছাড়াও জব্বলপুরে ধোঁয়াধার ফলস আছে, যেটাকে হচ্ছে র- রক রকি আইল্যান্ড বলা হয়, যে ক্লাউড অফ মিস্ট বলা হয়। তারপরে এই নর্মদাকে রেওয়া নদী বলা হয়। তারপরে নর্মদার উপনদী কি, হিরণ, বরনা, কোলার, তাওয়া, কুন্ডি, তারপরে শক্কর, বঞ্জর, এগুলো। ঠিক আছে। নর্মদা হচ্ছে অমরকন্টক প্ল্যাটিউ থেকে তৈরি হয়েছে। আচ্ছা, অমরকন্টক পর্বত থেকে যে সমস্তগুলো তৈরি হয়েছে তার মধ্যে হচ্ছে এই যে পশ্চিম দিকে এসছে নর্মদা, পূর্ব দিকে হচ্ছে মহানদী, আর এইদিকে গেছে সোন। আর এইখান থেকে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখা যায় এই অমরকন্টক অঞ্চলে। আচ্ছা, এই আর একটা এই রেডিয়াল হচ্ছে মানে ড্রেনেজ প্যাটার্ন কোথায় দেখা যায়, মিকির পার্বত্য অঞ্চলে। 33, বিন্ধু আর সাতপুরার মাঝখান দিয়ে নিম্নলিখিত নদী কি প্রবাহিত হয়েছে? আচ্ছা, প্রথমে এই যে বিন্ধ, তারপরে সাতপুরা, তারপরে যে অজন্তা, সাতমালা প্রভৃত পর্বত আছে, এটার মধ্য দিয়ে গেছে নর্মদা। ঠিক আছে। আর এটার মধ্য দিয়ে গেছে তাপ্তি নদী। এ দুটো গিয়েই কোথায় পড়েছে? দুটো গিয়েই পড়েছে হচ্ছে খাম্বাত উপসাগরে। ঠিক আছে। তাপ্তির তীরে হচ্ছে সুরাট, সুরাট অধিবেশন 1907 হয়েছিল। ঠিক আছে। এইগুলো পশ্চিম বাহিনী নদী। এছাড়াও মাহি, সবরমতী, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আর ভারতের পূর্ব বাহিনী নদী কি, মানে পূর্ব বাহিনী নদী এরকম বলা যাবে না, মানে প্ল্যাটিও অঞ্চলে পূর্ব বাহিনী নদীগুলো কি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, ব্রাহ্মণী, ঠিক আছে, বৈতরণী, এগুলো। ঠিক আছে। গোদাবরী দক্ষিণ ভারতের সব থেকে বড় নদী, 1465। একে বৃদ্ধ গঙ্গা বা উম, মানে পশ্চিমী দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে। গোদাবরীর হচ্ছে প্রাণহিতা, মঞ্জিরা, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়ার্ধা, এগুলো হচ্ছে মানে ট্রিবিউটারি। ডালখোলা, বারাসাত, বকখালি দিয়ে কোন জাতীয় সড়ক গেছে? এটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাওয়া সব থেকে বড় হচ্ছে হচ্ছে এনএইচ, সেটা হচ্ছে NH-12। আচ্ছা, কি বলেছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। টু বি অর নট টু বি, এটাই হচ্ছে কোশ্চেন। এটা বলেছে কে, হ্যামলেট। হ্যামলেট, এই উক্তিটি হচ্ছে হ্যামলেটের। আচ্ছা, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ বক্সী হচ্ছে ডিটেকটিভ, এর লেখকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নট বিন্দু কিন্তু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, জেমস বন্ড, আমরা জানি 007 জেমস বন্ড। ঠিক আছে। জেমস বন্ড হচ্ছে কে লিখেছে, ইয়ান ফ্লেমিং। ঠিক আছে। হ্যারি পটার লিখেছে হচ্ছে JK রাউলিং। ললিত কলা একাডেমির প্রথম হচ্ছে চেয়ারম্যান কে? ললিত কলা একাডেমির প্রথম হচ্ছে দেবীপ্রসাদ চৌধুরী, প্রথম চেয়ারম্যান। ললিত কলা একাডেমি কত, 1954। 1954-এ কি ভারতরত্ন দেওয়া হয়েছিল? প্রথম ভারতরত্ন পেয়ে গিয়েছিল কি, আর রাজাগোপালাচারী, তারপরে রামানুজন, আর হচ্ছে উম, এ সর্বপল্লী রাধাকৃষ্ণ, তিনজন। আচ্ছা, DDT কিভাবে মানুষের দেহে পৌঁছায়? দৈব বিবর্ধন, হ্যাঁ এটা তো হয়। ইউট্রিফিকেশনের দ্বারা পৌঁছায়, জৈব সঞ্চয়ের দ্বারা পৌঁছায়। তিনটেই হবে, সবগুলিই হবে। আচ্ছা, জৈব বিবর্তন বা বায়োম্যাগনিফিকেশন, এটা কি, এটার কনসেপ্টটা কি? খাদ্য শৃঙ্খল হয়, প্রথম প্রথম উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, এরকমভাবে চলতে থাকে। এই DDT বা যত ধরনের মানে কেমিক্যালটা ইউজ করা হয়, সেগুলো প্রথম কি, উদ্ভিদরা তারা হচ্ছে তাদের গ্রোথের জন্য আরও কনজিউম, মানে দেহের ভেতরে, মানে তাদের এতে আত্তীকরণ করে, ভেতরে প্রবেশ করায়, উদ্ভিদ দেহেতে প্রবেশ করে। সেগুলো কি, যত হচ্ছে প্রথম শ্রেণীর খাদক টাদক আছে তারা খেলো, এবার তাদের খেয়ে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক খেলো, এবার তাদের আবার কে কারা খাচ্ছে, তৃতীয় শ্রেণীর খাদক। এইভাবে কি, এই যে DDTর কন্টেন্টটা পরপর পরপর পর পর কোনো শ্রেণীর খাদক থেকে তার পরবর্তী শ্রেণীর খাদকে গিয়ে ওই DDTর কন্টেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ফলে কি, এই যে কেমিক্যালগুলো, এইগুলো যখন
অন্তি বা উচ্চ পর্যায়ের শ্রেণীর খাদকদের কাছে যাওয়া যাবে, তখন অনেকটা হাই কোয়ান্টিটিতে পাওয়া যায়। ঠিক আছে, এটাই হচ্ছে বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্তন বলা হয়। আচ্ছা, ইউট্রিফিকেশন, এই যে জমিতে চাষবাসের সময় প্রচুর পরিমাণে সার কীটনাশক ইউজ করা হয়, সব তো আর মাটিতে মানে গাছ টেনে নিতে পারে না, বা সবটাই হচ্ছে ইউজ হয় না। কিছুটা হচ্ছে বর্ষার জলে বা বিভিন্ন জলে টলে ধুয়ে গিয়ে পুকুরে আরও পড়ে, পুকুরে, নদীতে, খালে, এগুলোতে পড়ে। এর ফলে কি হয়, ওর হচ্ছে নিউট্রিশন ভ্যালু বেড়ে যায় ওইখানে জলের, ফলে কি ওইখানে অনেক শৈবাল টৈবাল জন্মায়, যেটাকে বলা হয় ইউট্রিফিকেশন। ঠিক আছে, এর ফলে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কমে যায়, যার জন্য জলজ অন্যান্য জীবজন্তুদের ক্ষতি হয়। বন মহোৎসব 1950 সালে কে চালু করেছিল? ডক্টর কে এম মুন্সি। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম হোম মিনিস্টার, জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, সর্বাধিক প্রথম প্রাইম মিনিস্টার যে হচ্ছেন ভারতরত্ন পেয়েছিল জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু 1930-এর হচ্ছে লাহোর সেশনে হচ্ছে প্রেসিডেন্ট করে ছিল। সর্দার প্যাটেল 31-এর করাচি সেশনে হচ্ছে প্রেসিডেন্ট ছিল। আচ্ছা, কে কে এম মুন্সি কনস্টিটিউশন অ্যাসেম্বলির হচ্ছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে ছিল। তারপরে কে এম মুন্সি হচ্ছে ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। ড্রাফটিং কমিটি কত 29 আগস্ট 1947-এ সেট আপ হয়েছিল। আচ্ছা, প্রথম গণনা যন্ত্র কোনটা? সেটা হচ্ছে অ্যাবাকাস। আচ্ছা, ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? ম্যান অফ ডেস্টিনি বলা হয় নেপোলিয়ান বোনাপার্ট। আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল 1789। এই ফ্রেঞ্চ রেভলিউশনের হচ্ছে চাইল্ড অফ ফ্রেঞ্চ রেভলিউশন বলা হয় নেপোলিয়ান বোনাপার্টকে। মদন মোহন মালব্য 1915-তে কী করেছিল? হিন্দু মহাসভা সেট আপ করেছিল। ঠিক আছে, এই হিন্দু মহাসভা 15-তে। আর বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, অ্যানি বেসান্ত সুন্দরলালের সাথে যুক্ত হয়ে মদন মোহন মালব্য সেট আপ করেছিল। ঠিক আছে, মদন মোহন মালব্য গান্ধীজি সরোজিনী নাইডুর সঙ্গে সেকেন্ড রাউন্ড টেবল বৈঠকে যোগ দিয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেলকে বিসমার্ক অফ ইন্ডিয়া বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। একে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে হচ্ছে তোমার নোবেল পেয়েছিল। তারপরে 1915-তে দিল্লি দরবারে চলাকালীন হচ্ছে দিল্লি দরবার 1912-তে হয়েছিল, জর্জ ফাইভ এসেছিলেন। সেইখানে ইমপ্রেসড হয়ে সেই জনগণ মন অধি লিখেছিলেন গান রবীন্দ্রনাথ ঠাকুর, সেইগুলোতে ইমপ্রেস হয়ে তিনি হচ্ছে 1915-তে নাইটহুড উপাধি দিয়েছিলেন, যেটা 1919-এ গিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিল গীতাঞ্জলি বা সংস অফ অফারেন্সের জন্য। আর গান্ধীজির হচ্ছে সরি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলেছেন গান্ধীজি, আর গান্ধীজিকে মহাত্মা বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রাইবোজোমের কোন প্রক্রিয়ার কাজ হচ্ছে? আচ্ছা, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষের দুটো হচ্ছে ব্যাপার, একটা গ্রানাটে আর স্টোমাতে হয়। গ্রানাটা হচ্ছে দিনের বেলা লাইটের এতে হয়, আর স্টোমাটা অন্ধকার দশায় হয়। আলোক দশাকে বা হিল রিয়াকশন বলে। ঠিক আছে, হিল রিয়াকশন বা কুইক রিয়াকশন, এইখানে NADPH তৈরি হয়, ADPH বা আর প্লাস ATP তৈরি হয়, যেটা অন্ধকার দশায় হচ্ছে স্টোমাতে যখন বিক্রিয়া হয় সেই সময় কাজে লাগে। আচ্ছা, পূর্বের মুক্তা। ঠিক আছে, পার্ল অফ দ্য ইস্ট কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে বলা হয় মিনিস্ট্রেস অফ দ্য ওয়েস্ট্রি। ভুটানকে বলা হয় ল্যান্ড অফ হচ্ছে ওই যে থান্ডারস্টর্ম, এরকম কিছু বলা হয় একটা। আচ্ছা, নেপালের রাজধানী কাঠমান্ডু, যেখানে ব্রিক্স বলছি, সরি, ইয়াদ নেই এখন। বাংলাদেশে হচ্ছে কক্সবাজার সব থেকে বড় সি বিচ, আর ভারতের সব থেকে বড় সি বিচ কি? মেরিনা। আচ্ছা, রেড ক্রস নোবেলের শান্তি কবার পেয়েছে? 3বার। কাবাডি খেলায় কতজন খেলোয়াড় লাগে? 7 জন। 11 জন ক্রিকেট, হকি, তারপরে ফুটবল, এগুলো 11 জন। তারপরে
এই যে বাস্কেটবল আছে, বাস্কেটবলে 5 জন, ভলিবলে 6 জন, ঠিক আছে, ভলিবলে 6 জন, ওয়াটার পোলোতে 9 জন, ওয়াটার পোলোতে 3 জন, আর খোখোতে 9 জন, ঠিক আছে, আর পোলোতে 4 জন। আচ্ছা, নিম্নের কোন খেলাটি আবিষ্কার করেছেন জেমস নেইসমিথ? ঠিক আছে, জেমস নেইসমিথ আবিষ্কার করেছেন বাস্কেটবল। আচ্ছা, আইস হকি হচ্ছে কানাডার খেলা, কানাডার মেন খেলা আইস হকি। আচ্ছা, কোন ভারতীয় খেলোয়াড়কে উইজার্ড বলা হয়? ধ্যানচাঁদকে। ঠিক আছে, সুনীল গাভাস্কারকে বলা হয় লিটিল মাস্টার, আর একে বলা হয় মাস্টার ব্লাস্টার বলা হয় সচিন তেন্ডুলকরকে, আর প্রকাশ পাদুকন, একে ফাদার অফ ইন্ডিয়ান ব্যাডমিন্টন বলা হয়, দীপিকা পাডুকোনের বাবা ইনি। আচ্ছা, হোয়াইট ওয়াশ শব্দটি কার সাথে যুক্ত? ক্রিকেটের সাথে। টি, এটাও ক্রিকেটের সাথে যুক্ত। তারপরে ফার্স্ট গ্লোবাল চেস লিগ কোথায় হোস্ট করবে কে? ফার্স্ট গ্লোবাল লিগ যে হোস্ট করবে হচ্ছে দুবাই। ঠিক আছে, এবারে মুম্বাইতে কিন্তু অলিম্পিক কমিটির একটা মিটিং হয়েছে। আচ্ছা, লোকমান্য তিলক জাতীয় পুরস্কার হিসাবে 2023 সম্মানিত হলেন কে? এটা হচ্ছে নরেন্দ্র মোদী, লোকমান্য তিলক অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, কোন সংস্থার পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন অজয় বাঙ্গা? অজয় বাঙ্গা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে চেয়ারম্যান হলো। ঠিক আছে, অজয় বাঙ্গা হচ্ছে প্রথমে মাস্টার কার্ডের সিইও ছিল। ঠিক আছে, আইএমএফে গীতা গোপীনাথ কিন্তু এখন চিফ সেক্রেটারি নেই, মানে চিফ ফিনান্সিয়াল অফিসার নেই, একটা ডেপুটি ডিরেক্টর বা এরকম কিছু একটা হয়েছে। ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা হচ্ছে নাইরোবি কেনিয়াতে, সরি হেডকোয়ার্টারটা মনে নেই, কিন্তু এর রেড পান্ডা, এ হোয়াইট পান্ডা হচ্ছে এর কী বলে ম্যাসকট। ঠিক আছে, ঠিক আছে, চলো 50টা কোশ্চেন দেখতে দেখতে হয়ে গেল আমাদের। আজকের আবারও একটা সেট করে দিলাম। আগেরগুলো তোমাদের কেমন লাগছে বলবে, আর এটাও কেমন লাগছে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের মতো। আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।